13 জুন 2026 ভারতের ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে মিনিস্টার নীতিন গডকরি নাগপুরে একটি সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন। आज आपके इस अगस्त गैदरिंग में मुझे सूचित करते हुए खुशी हो रही है कि कल रात को 8:30 बजे मैंने फाइल पर साइन किया है, जो फाइल है कि 100% इथेनॉल अब कार में, स्कूटर में, कहीं भी ऑटोमोबाइल में यूज करने के स्टैंडर्ड्स के साथ उसके सर्कुलर को निकाल दी। তিনি আরও বলেন, এর ফলে ভারত জ্বালানি ক্ষেত্রে আত্মনির্ভর হবে। পেট্রোল ও ডিজেলের তুলনায় ইথনল হবে অনেক সস্তা। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসে, ভারতের মানুষ এবং দেশের অটোমোবাইল সেক্টর সত্যিই কি E100-এর জন্য প্রস্তুত? এর প্রভাব ভারতীয় অর্থনীতিতে কতটা পড়বে, আর ভবিষ্যতের জন্য এটি কি সত্যি নিরাপদ জ্বালানি, নাকি নীতিন গডকরি আবারও ভারতবাসীকে একটি নতুন স্বপ্ন দেখাচ্ছেন? নমস্কার, আমি আকাশ। প্রহরী দ্য ওয়াচম্যানে আপনাদের সবাইকে স্বাগত। আপনি ভাবতেও পারবেন না, ভারত সরকার প্রতি বছর বিদেশি কোম্পানিকে কাঁচা তেল কিনতে $65 বিলিয়ন খরচ করে, অর্থাৎ 50 খরব 41 আরব 17,57,50,000। মানে আমাদের ট্যাক্স পেয়ারের টাকা বাইরের দেশে চলে যায় শুধু পেট্রোল ডিজেল কেনার জন্য। একটা বিষয় সত্যি, ভারত সবচেয়ে বেশি টাকা খরচ করে তেল ও গ্যাস আমদানিতে। তবে এটাও সত্যি যে সরকার সবচেয়ে বেশি রাজস্ব আয় করে পেট্রোল ও ডিজেলের ওপর কর থেকে। নীতিন গডকরির দাবি অনুযায়ী 1 লিটার ইথনলের দাম হবে প্রায় 85 টাকা, যা পেট্রোল ও ডিজেলের তুলনায় অনেক কম। কিন্তু যখন আপনি ইথনল তৈরির পুরো প্রক্রিয়া এবং প্রকৃত খরচ এবং পরিবেশগত ক্ষতি সম্পর্কে জানবেন, তখন হয়তো আপনার মনে হবে ইথনল আসলে এতটা সস্তা নয়। প্রথমে জেনে নেওয়া যাক E5, E15, E20 এবং E100 বলতে কি বোঝায়। E5 মানে প্রতি 1 লিটার পেট্রোলে 5% ইথনল মেশানো থাকে। একইভাবে E15-এ থাকে 15% এবং E20-তে থাকে 20% ইথনল। আর এখন যে E100-এর কথা বলা হচ্ছে, তার অর্থ হলো গাড়ি সম্পূর্ণভাবে 100% ইথনলে চলবে, পেট্রোলের কোনো প্রয়োজন থাকবে না। ইথনল মূলত আখ, ভুট্টা এবং ধানের মতো ফসল থেকে তৈরি করা হয়। যদি আখ থেকে ইথনল তৈরি করা হয়, তাহলে প্রথমে আখ মিল পর্যন্ত আনা হয়, তারপর ক্র্যাশার মেশিনে আখের রস বের করা হয়। এই রস বড় বড় ট্যাঙ্কে সংরক্ষণ করা হয় এবং তাতে চুন মিশিয়ে পরিষ্কার করা হয়। পরিষ্কার হবার রসকে বলা হয় ক্ল্যারিফাইড জুস। এরপর এই রসে ইস্ট মেশানো হয় এবং 36 থেকে 72 ঘন্টা রেখে দেওয়া হয়। এই সময়ে ইস্ট রসের প্রকৃত চিনি ভেঙে অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত করে। এই প্রক্রিয়াকে বলা হয় ফার্মেন্টেশন। ফার্মেন্টেশনের পর যে তরল পাওয়া যায়, তাতে মাত্র 10 থেকে 12% ইথনল থাকে এবং বাকি অংশ থাকে প্রচুর পরিমাণ জল। পরে ডেস্টিলেশন প্রক্রিয়ায় অশুদ্ধ ইথনলকে উত্তপ্ত করে বাষ্পে পরিণত করা হয় এবং পরে ঠান্ডা করে সংগ্রহ করা হয়। তবে এই পর্যায়ে ইথনল মাত্র 95% বিশুদ্ধ থাকে। এরপর ডিহাইড্রেশনের প্রক্রিয়ায় অবশিষ্ট পানি সরিয়ে এটিকে 99% বিশুদ্ধ করা হয় এবং জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য অল্প পরিমাণ গ্যাসোলিন মেশানো হয়। আপনি যদি জানতে চান ভুট্টা বা ধান থেকে কিভাবে ইথনল তৈরি হয়, তাহলে কমেন্টে জানাতে পারেন। আমরা সেই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসব। এবার আসা যাক পরিবেশগত প্রভাবে। বিশেষজ্ঞদের মতে কারখানায় মাত্র 1 লিটার ইথনল তৈরি করতে 8 থেকে 12 লিটার জল লাগে। এটা শুধু উৎপাদন প্রক্রিয়ার হিসেব, কিন্তু যদি চাষ থেকে শুরু করে কারখানা পর্যন্ত মোট জলের ব্যবহার ধরা হয়, তাহলে সংখ্যাটা ভয়ঙ্করভাবে বেড়ে যায়। আখ থেকে 1 লিটার ইথনল তৈরি করতে দরকার 3000 থেকে 3600 লিটার জলের। ভুট্টা থেকে লাগে প্রায় 4700 লিটার, আর ধান থেকে লাগে 10,000 থেকে 10,790 লিটার জল। এই বিপুল পরিমাণ জল মূলত ভূগর্ভস্থল থেকেই সংগ্রহ করা হয়। বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি E100 ব্যাপকভাবে চালু হয়, তাহলে বর্তমানে যে পরিমাণ ইথনল দরকার তার তুলনায় ভবিষ্যতে উৎপাদন কয়েক গুণ বেড়ে যাবে। ফলে ভূগর্ভস্থলের জলের উপর চাপ বৃদ্ধি পাবে। ভারতের বহু এলাকায় সফট ড্রিঙ্ক উৎপাদনকারী সংস্থাগুলোর অতিরিক্ত জল উত্তোলনের কারণে ভূগর্ভস্থলে থাকা জলের স্তর আগেই নেমে গেছে। এই অবস্থায় যদি ইথনলই প্রধান জ্বালানি হয়ে ওঠে, তাহলে জল সংকট আরো তীব্র হতে পারে। এখানেই শেষ নয়, বিশেষজ্ঞদের আরেকটি বড় উদ্বেগ হলো খাদ্য নিরাপত্তা।
1 লিটার ইথনল উৎপাদনের জন্য প্রয়োজন হয় প্রায় 2 থেকে 3 কেজি চাল, অথবা 2 থেকে 3 কেজি ভুট্টা, অথবা 10 থেকে 12 কেজি আখ। অর্থাৎ প্রায় 1 টন শস্য থেকে মাত্র 380 থেকে 480 লিটার ইথনল উৎপাদন সম্ভব। বর্তমানে শুধু E20 চাহিদা পূরণ করতেই ভারতে প্রয়োজন হয় 1.6 থেকে 1.65 কোটি মেট্রিক টন শস্য। যদি হ্যান্ডেল চালু হয় তাহলে খাদ্যশস্যের চাহিদা আরও বহুগুণ বেড়ে যাবে। বিশেষজ্ঞদের মতে জনসংখ্যা তো কমবে না, বরং বাড়বে, ফলে খাদ্যশস্যের সংকটও দেখা দিতে পারে। আরও একটি সমস্যা হলো ইথিলিনের চাহিদা মেটাতে কৃষকদের বারবার একই ফসল চাষ করতে হতে পারে। এর ফলে জমির উর্বরতা কমে যাবে, কারণ ধান, ভুট্টা ও আখের মতো ফসলে প্রচুর পরিমাণ রাসায়নিক সার ব্যবহার হয়। স্বল্প মেয়াদে কৃষকদের আয় বাড়লেও দীর্ঘমেয়াদের জমির ক্ষতি হবার আশঙ্কা রয়েছে। স্বাস্থ্য ঝুঁকিও কম নয়। ইথনল উৎপাদনের সময় অ্যাসিটালডিহাইড, ফর্মালডিহাইড এবং আক্রোলিনের মতো ক্ষতিকর রাসায়নিক নির্গত হয়, যা শ্বাসকষ্ট, ফুসফুসের সমস্যা এবং ক্যান্সারের ঝুঁকিও বাড়াতে পারে। এছাড়াও কারখানার বর্জ্য পদার্থ যদি পরিশোধন না করে নদীতে বা জলাশয়ে ফেলা হয়, তাহলে জলজ প্রাণী বা কৃষি জমির মারাত্মক ক্ষতি হতে পারে। অন্যদিকে অর্থনৈতিক দিক থেকেও কিছু উদ্বেগ রয়েছে। অনেক মানুষের অভিযোগ, E20 ব্যবহারের ফলে তাদের গাড়ির মাইলেজ কমেছে এবং ইঞ্জিনের সমস্যা বেড়েছে। এর প্রধান কারণ হলো 1 লিটার পেট্রোল যেখানে 32 থেকে 34 মেগাজুল শক্তি উৎপন্ন করে, সেখানে 1 লিটার ইথিলিন উৎপন্ন করে মাত্র 21 থেকে 22 মেগাজুল। অর্থাৎ একই দূরত্ব অতিক্রম করতে বেশি ইথিলিন লাগে। আর যদি হ্যান্ডেল বাধ্যতামূলক করা হয়, তাহলে বর্তমানে অধিকাংশ গাড়ি এই জ্বালানির উপযোগী নয়। ফলে অনেকেই নতুন গাড়ি কিনতে হতে পারে, যার আর্থিক চাপ পড়বে সাধারণ মানুষের ওপর। অটোমোবাইল কোম্পানিগুলোও এখনো পুরোপুরি প্রস্তুত নয়। তবে ইথিলিনের কিছু বড় সুবিধা রয়েছে। পেট্রোলের তুলনায় এটি পোড়ার পর কম কার্বন ডাই অক্সাইড নির্গত করে। সবচেয়ে বড় কথা, এটি দেশেই উৎপাদিত হয়, ফলে বিদেশ থেকে তেল আমদানির প্রয়োজন কমবে, ডলারের সাশ্রয় হবে এবং ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার শক্তিশালী হবে। ক্রমশ যদি ইথিলিন চালিত যানবাহনের সংখ্যা বাড়ে, তাহলে পেট্রোলিয়ামের আমদানির ওপর ভারতের নির্ভরতা কমে যাবে। একদিকে ভারতীয় বিজ্ঞানীরা এমন প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন, যাতে কৃষিজ বর্জ্য, নষ্ট ফসল, পচা শস্য এবং বায়োমাস থেকে আরও বেশি ইথিলিন উৎপন্ন করা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জোর দিয়ে বলেছেন, খাদ্যশস্যের ওপর নির্ভরতা কমাতে হবে। কৃষি বর্জ্য ও বায়োমাসকে ইথিলিনের মতো জ্বালানিতে রূপান্তরিত করতে হবে। এখানে প্রশ্ন আপনার কাছে, আপনার কি মনে হয় পেট্রোলের বিকল্প হিসেবে ইথিলিনকে সামনে আনার সিদ্ধান্ত কি সত্যি ভারতের ভবিষ্যতের জন্য সঠিক পদক্ষেপ, নাকি এর আগে আরও অনেক প্রস্তুতি নেওয়া প্রয়োজন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।